নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক। আর আজ কম বেশি সন্ধ্যে 7টায় আন্তর্জাতিক বিষয় নিয়ে দেখুন। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহত হওয়ার পর ইরানের ভবিষ্যৎ ইত্যাদি নিয়ে বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরান। একটু বড় প্রতিবেদন, দয়া করে সকলকে পুরোটাই শোনার অনুরোধ করব। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার পর দেশটার প্রতি নজর আন্তর্জাতিক বিশ্লেষকদের রয়েছে। কেন, কিভাবে এই দুর্ঘটনা ঘটল, এই নিয়ে প্রাথমিকভাবে বিশ্ব মিডিয়ার ফোকাস থাকলেও ইরানি এস্টাবলিশমেন্ট সঙ্গত কারণেই প্রশাসন এবং রাষ্ট্রীয় ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখার প্রতি গুরুত্ব দিয়েছে। এটা আপনারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেখছেনও নিশ্চয়ই। দুর্ঘটনার ইস্যু নিয়ে রাষ্ট্রের ব্যর্থতা অথবা উদ্ধারে দীর্ঘ সময় লাগার কারণ কি, তা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ চললেও ইরানি কর্তৃপক্ষ সেদিকে কিন্তু কম মনোযোগী। তারা সামনে চলার পথেই অধিক নজর রাখছেন বলে মনে হয়। সময়টা অতি সংবেদনশীল। ইরানের এই দুর্ঘটনা এমন একটা সময়ে ঘটেছে যখন ইসরায়েলের গাজা যুদ্ধকে কেন্দ্র করে ফিলিস্তিনের মুক্তি সংগ্রাম এবং প্রতিরোধ কার্যক্রমে ইরান অন্যতম পক্ষ হয়ে উঠেছে। আর দেশটা এই ভূমিকা পালন করছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর সত্তাকে চ্যালেঞ্জ করে। সে আমেরিকা বলুন বা আমেরিকার সাহায্যপ্রাপ্ত ইসরায়েলকে বলুন। 2021 থেকে 2024 সময়কাল প্রেসিডেন্ট রাইসির জন্য মোটেই বেশি সময় ছিল না, কিন্তু এই সময়ে তিনি ইরানকে বৈশ্বিকভাবে প্রাসঙ্গিকতার এমন একটা স্তরে নিয়ে গিয়েছেন যা তাকে সর্বোচ্চ নেতা আলী খামেনির সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে আলোচনায় নিয়ে আসে। রাইসির মৃত্যুর শূন্যতা তাৎক্ষণিকভাবে ইরানের শাসন ব্যবস্থা এবং বিশেষভাবে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষশক্তির তৎপরতায় যে মাত্রায় হোক না কেন প্রভাব কিন্তু ফেলবে। তবে এতে ইরানি ব্যবস্থার ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা একেবারে নেই বললেই চলে। যে দুর্ঘটনায় রাইসির মৃত্যু ঘটেছে চলমান সময়ে সংবেদনশীলতার কারণে তা নিয়ে সন্দেহ অনিবার্যভাবে ডালপালা ছড়াবে। উত্তর রোডেশিয়া 1961, চীন 1971, পাকিস্তান 1968 এবং পোল্যান্ড 2010 এই এদের উচ্চ রাজনৈতিক কর্মকর্তা নিহত হওয়ার মতো বিমান দুর্ঘটনাগুলো নিয়ে এখনো আলোচনা হয়। এই ক্ষেত্রেও একটা প্রশ্ন সম্ভবত জল্পনাকে চালিত করবে যে রাইসির মৃত্যু থেকে রাজনৈতিকভাবে কারা লাভবান হবে। এমনকি হেলিকপ্টারটা বিধ্বস্ত হওয়ার কারণ যদি শেষ পর্যন্ত নাও জানা যায়, তবুও এটা ইরানে পরবর্তী সময়ে কি ঘটবে সেই সম্পর্কে কিছুটা ধারণা দিতে পারে। জরুরি প্রশ্ন এটাও যে নতুন নেতৃত্বে কে আসবেন, এটাও একটা জরুরি প্রশ্ন। ইব্রাহিম রাইসি ইরানের প্রথম ব্যক্তি নন যিনি রাষ্ট্রপতি হিসাবে তার প্রথম মেয়াদ শেষ করেননি। তার আগে আবুল হাসান বানিসাদর প্রতিদ্বন্দ্বী উপদলের হাতে বরখাস্ত হয়ে রাষ্ট্রপতির প্রথম মেয়াদ শেষ করতে পারেননি। সেটা 22 জুন 1981 সাল। মুজাহিদিন ই খালকের বোমা হামলায় নিহত হয়েছিলেন আবার মোহাম্মদ আলী রাজাই 30 আগস্ট 1981। এই তিনজন ছাড়া বাকি 6 জন প্রেসিডেন্টই টানা 2 মেয়াদ পূর্ণ করেছেন ইরানে। ইরানের সংবিধানের 171 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির মৃত্যু, অভিশংসন, পদত্যাগ, অনুপস্থিতি বা অসুস্থতার ক্ষেত্রে বা রাষ্ট্রপতির পদের মেয়াদ শেষ হয়ে গেলে এবং বাধ্য বা অন্যান্য বিষয়ের কারণে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হলে রাষ্ট্রপতির প্রথম সহকারী তার ক্ষমতা এবং দায়িত্বপ্রাপ্ত হবেন। প্রতিনিধি পরিষদের স্পিকার, বিচার বিভাগীয় কর্তৃপক্ষের প্রধান এবং রাষ্ট্রপতির প্রথম সহকারীর সমন্বয়ে গঠিত একটা কাউন্সিল সর্বাধিক 50 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এই বিধান অনুসারে প্রথম ভাইস প্রেসিডেন্টকে ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিয়োগ করা হয়েছে। সেই সাথে রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা গত সোমবার জানিয়েছে যে আগামী 28 জুন শুক্রবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা 30 মে থেকে 3রা জুন পর্যন্ত নিবন্ধন করতে পারবেন এবং 12 জুন থেকে 27 জুন সকাল পর্যন্ত প্রচারণা চলবে। ইরানের ভিতরে বাইরে নতুন প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে নানা আলোচনা রয়েছে।
এই ক্ষেত্রে প্রথমে আসতে পারে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মোহাম্মদ মোখবারের নাম, যিনি বর্তমানে অস্থায়ীভাবে রাষ্ট্রপতি হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন। তিনি একজন মধ্যপন্থী রক্ষণশীল ব্যক্তি। মোখবার রাইসির কর্মীদের মধ্যে তেমন জনপ্রিয় ছিলেন না। মোখবারকে প্রাথমিকভাবে খামেনির সুপারিশে ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত করা হয়েছিল, আর যদি সর্বোচ্চ নেতা তাকে নির্বাচনে যাওয়ার অনুরোধ করেন তবে তিনি তা করতে পারেন। মূল নীতিবাদী শিবিরের একজন সদস্য সঈদ জলিলির নামও এসেছে প্রতিযোগিতায়। তিনি কট্টরপন্থী হিসাবে পরিচিত। জলিলি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো সংলাপ এবং চুক্তির বিরোধিতা করেন। তিনি 2013 এবং 2021 সালে রাষ্ট্রপতি হওয়ার জন্য দুটো ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছিলেন। রাইসির অভ্যন্তরীণ বৃত্ত তাকে সমর্থন করতে পারে। বর্তমানে সড়ক এবং নগর উন্নয়ন মন্ত্রী মেহেরদাদ বাজরপাস অত্যন্ত উচ্চাভিলাষী হিসেবে পরিচিত। এর আগে তিনি মাহমুদ আহমদিনেজাদের 2005 থেকে 2013 সরকারের সিনিয়র পদে ছিলেন। তিনি রাইসি প্রশাসনের ভিতরে এবং বাইরে শক্তিশালী। রাইসির টিমের অর্ধেক বাজরপাসকে সমর্থন করবে, আর বাকি অর্ধেক জলিলিকে বেছে নেবে বলে মনে করা হয়। রিপাবলিকান গার্ড এয়ারফোর্সের একজন প্রাক্তন কমান্ডার, তেহরানের সাবেক মেয়র এবং বর্তমান পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বেশ কয়েকবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করেছেন। রাইসির মৃত্যুর আগে তাকে রাষ্ট্রপতির সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসাবে বিবেচনা করা হয়েছিল। পরলোকগত রাষ্ট্রপতির দল তাকে সংসদের স্পিকার নির্বাচিত হতে বাধা দেওয়ার চেষ্টা করে। এখন তিনি সম্ভবত তার রাষ্ট্রপতি হওয়ার স্বপ্নের আগের চেয়েও কাছাকাছি জায়গায় রয়েছেন। তিনি জলিলি বিরোধী, রক্ষণশীল এবং কিছু মধ্যপন্থী ভোটারকে আকৃষ্ট করতে পারেন। পররাষ্ট্রনীতিতে উদার দৃষ্টিভঙ্গিধারী আলী লারিজানি মধ্যপন্থী এবং রুহানির মিত্র। 2008 থেকে 2020 সালের মধ্যে পার্লামেন্টের স্পিকার ছিলেন তিনি। তীব্র সমালোচনা সত্ত্বেও লারিজানি পারমাণবিক চুক্তি পাশ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 2021 সালের নির্বাচনে খামেনির অনুগত থাকা সত্ত্বেও লারিজানিকে প্রতিযোগিতা থেকে বাধা দেওয়া হয়েছিল। ইরানের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এবার নির্বাচনে আসতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে 2015 সালের চুক্তিতে পৌঁছানোর জন্য তার আলোচনার দক্ষতার অবদান রয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প 2018 সালে একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সাথে জারিফের জনপ্রিয়তা কিছুটা হ্রাস পেয়েছে। মূলনীতিবাদীরা জারিফকে তাদের সবচেয়ে বড় হুমকি হিসাবে দেখেন, কিন্তু অনেকেই বিশ্বাস করেন যে তিনি অভিভাবক পরিষদ থেকে অনুমোদন পাবেন না। 2021 সালে অনেক সংস্কারপন্থী নেতা জাভেদ জারিফকে নির্বাচনে নামতে অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেন। বয়স হওয়া সত্ত্বেও 75 বছর বয়সী আলী আকবর সালেহির প্রতি ঐতিহ্যগত রক্ষণশীল, সংস্কারবাদী এবং মধ্যপন্থীদের মধ্যে যথেষ্ট সমর্থন রয়েছে বলে মনে করা হয়। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচির জনক এবং 2015 সালের পারমাণবিক চুক্তির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সালেহি 2021 সালে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেও পরে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন, এটাই জানা যায়। কেন্দ্রীয় ব্যাংকের একজন সাবেক মধ্যপন্থী গভর্নর এবং অর্থনীতিবিদ আব্দুল নাসের হেমতিকে 2021 সালের নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। হেমতির বিদেশ নীতি এবং অর্থনীতিতে উদার মতামত রয়েছে এবং তিনি 2021 সালে জয়ী হলে জারিফকে তার প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করতে চেয়েছিলেন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক প্রধান আলী সামখানি গত বছর সৌদি আরবের সাথে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য চীনা মধ্যস্থতায় একটা চুক্তি স্বাক্ষর করে দৃষ্টি আকর্ষণ করেছিলেন। আমরা গণমাধ্যমে সেই ছবিও দেখেছি। তিনি একজন সাবেক রিপাবলিকান গার্ড কমান্ডার এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রীও। সংস্কারবাদী এবং মধ্যপন্থীরা তাকে নেতিবাচকভাবে দেখেন, কারণ সামখানি রুহানির দ্বিতীয় মেয়াদে পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার বিরোধিতা করেছিলেন। এবার একটু অন্য প্রসঙ্গে যাওয়া যাক। রাইসি হত্যার পেছনে সত্যিই কি ইসরায়েল রয়েছে? এই প্রশ্ন নিয়েও এখন বিভিন্নভাবে আলোচনা চলছে। ইরানে আলোচনা চলছে, এমনকি সারা বিশ্বেও এটা নিয়ে সংবাদ মাধ্যমে আমরা আলোচনা দেখতে পাচ্ছি। অনেকেই ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পেছনে ইরানের চিরশত্রু ইসরায়েলের সম্ভাব্য ভূমিকা থাকার ব্যাপারে সন্দেহ করছেন। তারা এটাকে হত্যা বলে মনে করেন। ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য নিক গ্রিফিন বলেছেন, মোসাদের মানে ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের এই ঘটনায় জড়িত থাকার জন্য স্পষ্টত
গাজা, হিজবুল্লাহ, ইরান, ইসরায়েল উত্তেজনার বাইরেও আরও কারণ রয়েছে। সত্যি এটা ঘটে থাকলে অবাক হওয়ার কিছু থাকবে না। এক্সের একটা পোস্টে গ্রিফিন বলেছেন, রাইসি মানে ইব্রাহিম রাইসি এবং তার আজারবাইজানীয় প্রতিপক্ষ তাদের সীমান্তে দীর্ঘমেয়াদী সহযোগিতার একটা মেগা প্রকল্প কিজকালাসি জলবিদ্যুৎ বাঁধটা উদ্বোধন করেছেন। দুটো শিয়া রাষ্ট্রের মধ্যে সম্পর্কের উন্নতি আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে উত্তেজনা প্রশমিত করতে সহায়তা করতে পারে। এটা ইসরায়েলের জন্য কখনোই কাম্য হওয়ার কথা নয়। অন্য একজন বিশ্লেষক ইব্রাহিম রাইসিকে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের বিরুদ্ধে ইরানের প্রক্সি যুদ্ধের পেছনে একজন প্রধান কৌশলবিদ বলে অভিহিত করে বলেছেন যে তিনি নির্মমভাবে ভিন্ন মত চূর্ণ করেছেন, যারা তার বিরুদ্ধে কথা বলেছেন তাদের নির্যাতন এবং হত্যা করেছেন। ইসরায়েলপন্থী একজন বিশ্লেষক এমনটা বলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন আবার এই দুর্ঘটনার সাথে তারা জড়িত নন। রাইসির হত্যাকাণ্ডে ইসরায়েলের সম্ভাব্য ভূমিকার তত্ত্বটা তেল আবিব এবং তেহরানের মধ্যেকার সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে আকর্ষণীয় হয়ে উঠেছে। গত মাসে ইসরায়েল দামেস্কে ইরানি জেনারেল মোহাম্মদ রেজা জাহেদিকে হত্যা করে। এছাড়া ইসরায়েল কয়েক বছর ধরে ইরানের সিনিয়র সামরিক কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্য করে অসংখ্য হামলা চালিয়েছে। তবে এখনো পর্যন্ত এই দুর্ঘটনায় ইসরায়েলের সম্পৃক্ততা নিয়ে ইরান সরকারিভাবে কোনো কথা বলেনি। 2021 সালে রাইসি কার্যভার গ্রহণ করেন এবং 2025 সালে পুনরায় নির্বাচন করবেন বলে ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল। তার মৃত্যুর সম্ভাব্য রাজনৈতিক প্রভাব সম্পর্কে যে ধারণাটা পাওয়া যায় তার মধ্যে রয়েছে, প্রথমত, সাম্প্রতিক নির্বাচনগুলোতে একটা বৈশিষ্ট্য দেখা যায় যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে রক্ষণশীল শিবিরে সীমিত করা। 2022 সালের সহিংস বিক্ষোভের পর ইসলামী প্রজাতন্ত্রের মূল মতাদর্শের অটল অনুগামী হিসাবে বিবেচিত দলগুলোর মধ্যে প্রতিযোগিতা সীমিত রাখার প্রতি গুরুত্ব দেখা যায়। এবার এই কঠোরতা কিছুটা শিথিল হতে পারে। তদারকি সংস্থাগুলো ইরানের রাজনীতিতে সংস্কারবাদী বা মধ্যপন্থী হিসাবে বিবেচিত ব্যক্তিদের প্রার্থিতা বাতিল করার জন্য এবার ততটা উদ্যোগী নাও হতে পারে। দ্বিতীয়ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি রক্ষণশীলদের ঝগড়া বিবাদের বিষয়ে তিরস্কার করেছেন। তবে রাইসির মৃত্যুর পর সরকারের শীর্ষে অপ্রত্যাশিত শূন্যতার কারণে ফাটল আরও গভীর হতে পারে। তৃতীয়ত, নির্বাচনী প্রক্রিয়া ক্রমবর্ধমান দুর্বল অনুশীলনে পরিণত হয়েছে। 2020 এবং 2024 সালের আইনসভা নির্বাচনে এবং সেই সাথে 2021 সালে ভোটের সংখ্যা হ্রাস পেয়েছে। 2021 সালের যে রাষ্ট্রপতি নির্বাচনে রাইসি জিতেছিলেন তাতে ভোটদান ছিল 48.8%, যা ইসলামিক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচনের কম ভোট পড়ার রেকর্ড। নির্বাচন প্রক্রিয়ায় জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর এবার তাই গুরুত্ব দেওয়া হতে পারে। সামাজিক এবং রাজনৈতিক বিধিনিষেধের পাশাপাশি একটা ক্রমাগত অর্থনৈতিক অস্থিরতার মধ্যে রাষ্ট্র এবং সমাজের মধ্যে বৈষম্য বৃদ্ধির প্রবণতা দেখা যায়। সরকার ইব্রাহিম রাইসির মৃত্যুকে কাজে লাগিয়ে এবার জাতীয় ঐক্যের আহ্বান জানাতে পারে। ইব্রাহিম রাইসির পররাষ্ট্রনীতির উত্তরাধিকার নিয়ে বলতে হয়, স্বল্প সময়ে পররাষ্ট্রনীতি প্রশ্নে ইব্রাহিম রাইসির উল্লেখযোগ্য সাফল্য রয়েছে। ইব্রাহিম রাইসি এবং হোসেন আমির আবদুল্লাহিয়ান তার আরব প্রতিবেশীদের সাথে ইরানের সম্পর্ক পরিবর্তনের তত্ত্বাবধান করেছেন। চীনের সহায়তায় দীর্ঘদিনের শত্রু সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে তারা কাজ করেছেন। তারা সিরিয়ায় ইরানের কূটনৈতিক কম্পাউন্ডে ইসরায়েলি হামলার পরে প্রথমবারের মতো ইসরায়েলের ওপর বড় ধরনের সরাসরি আক্রমণ করেছেন, সরাসরি হামলা করেছেন। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন রাইসির মৃত্যু ইরানি পররাষ্ট্রনীতিতে তেমন প্রভাব ফেলতে পারবে না। পররাষ্ট্রনীতি অনেকটা একচেটিয়াভাবে আসলে সর্বোচ্চ নেতার ডোমেইন। ইরানের পররাষ্ট্রনীতি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল দ্বারা নির্ধারিত হয় এবং এতে সর্বোচ্চ নেতা অর্থাৎ বর্তমানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই তাতে ভেটো দিতে পারেন। পারমাণবিক কর্মসূচিতেও একই ধরনের গতিপথ দেখা যেতে পারে। ইব্রাহিম রাইসির সময় ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চলাকালে মস্কোর সাথে তেহরানের সম্পর্ক গভীর হয়েছে। মধ্যপ্রাচ্যে উপসাগরীয় আরব প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নত হয়েছে, আর ইসরায়েল এবং তার মিত্রদের সাথে প্রতিদ্বন্দ্বিতা আরও গভীর হয়েছে। এছাড়া পররাষ্ট্র সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হলো
চীনের সাথে উষ্ণ সম্পর্ক সৃষ্টি এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এবং বৃহত্তর ব্রিক্সের মতো বহুপক্ষীয় সংস্থায় ইরানের সদস্যপদ গ্রহণ। ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নীতি এবং অভ্যন্তরীণ নীতির জন্য ইরানের ওপর আরোপিত ক্রমবর্ধমান পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও একটা প্রতিরোধ অর্থনীতি গড়ে তোলায় বেশ কিছু তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে ইরানে এই সময়টাতে চীন এবং রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নত হলেও পশ্চিমের সাথে ইরানের সম্পর্কের অবনতি ঘটেছে। এটা স্পষ্ট নয় যে এই দুটো মৃত্যু ইরানের বৈদেশিক সম্পর্কে বড় পরিবর্তন আনবে কিনা। নতুন রাষ্ট্রপতি এবং পররাষ্ট্রমন্ত্রী তাদের ভিন্নমুখী নীতিগুলো গঠন করার ক্ষমতার ক্ষেত্রে একই কাঠামোগত সীমাবদ্ধতার সম্মুখীন হতে পারেন। প্রকৃতপক্ষে আগামী কয়েক সপ্তাহের জন্য ইরান অভ্যন্তরীণ বিষয়ে মনোনিবেশ করবে, কারণ দেশটা তার নবম রাষ্ট্রপতি নির্বাচন করবে। এর পাশাপাশি পার্লামেন্টের একজন স্পিকার এবং বিশেষজ্ঞদের অ্যাসেম্বলির চেয়ার নিশ্চিত করবে। ইব্রাহিম রাইসির মৃত্যুতে অনেক কিছুই হয়তো অপরিবর্তিত থাকবে। ইরানে সব রাষ্ট্রীয় বিষয়ের চূড়ান্ত বক্তব্য রাষ্ট্রপতির পরিবর্তে আসলে রয়েছে সর্বোচ্চ নেতার। ফলে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি তার শত্রুতা অব্যাহত থাকবে বলাই যায়। মধ্যপ্রাচ্য জুড়ে প্রক্সি জঙ্গি গোষ্ঠীকে সমর্থন করবে এবং তার পারমাণবিক নীতি বজায় রাখবে। আর রাইসির মৃত্যু ইসলামী প্রজাতন্ত্রের সামগ্রিক নীতিতে বড় কোনো পরিবর্তন আনবে এমনটা আশা করা যায় না। একদম শেষে বলি, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত 10টার পরিবর্তে এখন সন্ধ্যে 7টায় করা হয়েছে। তার বদলে প্রতিদিন কম বেশি রাত 10টায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট 10টা খবর। সন্ধ্যা 7টায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, ইরান ইসরায়েল বৈরিতা সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং জাতীয় প্রতিবেদন, যেটা কম বেশি রাত 10টায় প্রকাশ করা হতো। এখন প্রতিদিন থাকছে ভারতের 18তম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ বিভিন্ন খবরের আপডেট, থাকছে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের লাইভ সম্প্রচার। এসব কিছু পেতেই সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করুন। আর অনুরোধ করব, সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন। কেন বলছি কথা? কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করছেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না। আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশন বিক্রি করার জন্য কয়েক মাস হলো রেকমেন্ডেশন একদম বন্ধ করে রেখেছে বলা যায়। ফলে বেশিরভাগ দর্শকের কাছেই ভিডিও পৌঁছাচ্ছে না। তাই বলবো, নিউজ নির্ভীক নিয়মিত দেখুন। নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান, তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে NEWSNIRVIK নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন, অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। আবার বলবো, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুকে। আর অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।